In our last video, we have discussed about one mechanism of formation of a black hole. Theoretically, everything could be a black hole, except that all its masses can stay well within source child radius. Now, a question is, everything outside a black hole is sucked by the black hole itself? The answer is no. For example, take our moon. This is our ordinary Earth. The moon is orbiting. Now, the distance between the center of the moon and the center of the Earth is a small r, and there is a gravitational attraction between these two objects. The moon, why it doesn't fall on Earth, is because of this centripetal force, and this gravity is balanced by this centripetal force. Now, what happens if Earth is a black hole, which means all its mass is concentrated at the singularity within a dimensionless point? What happens then? Well, moon doesn't care. That is a consequence of Gauss's law. We have learned Gauss's law in electrostatics, but Gauss's law is applicable in electrostatics, in electromagnetism, even in gravitation. So Newtonian mechanics suggests us this relation. But this M, as long as I am outside the mass, this M as seen by me is concentrated at the center. It actually doesn't matter whether the mass is distributed in a spherical shape or in a square shape, or the mass is concentrated at the center. It doesn't matter. As long as I am outside this mass, I will see that this mass is concentrated at the center. I won't bother. Similarly, the moon does not bother about the shape of this mass distribution. The moon does not bother that the mass of the Earth is distributed spherically, and this relation holds. আগের ভিডিওটিতে আমরা দেখেছি যে একটা মেকানিজম দেখেছি, একটা ব্ল্যাক হোল তৈরি হওয়ার একটা উপায় দেখেছি। থিওরিটিক্যালি যে কোনো অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টই কিন্তু ব্ল্যাক হোল তৈরি করতে পারে, শর্ত একটাই যে তার সমস্ত মাস সোয়ার্সচাইল্ড রেডিয়াসের ভেতরে থাকতে হবে। এবার আমাদের একটা ধারণা আছে যে ব্ল্যাক হোলের বাইরে যা কিছু থাকবে সমস্ত কিছুই বোধহয় ব্ল্যাক হোলের মধ্যে সাকড হয়ে যাবে, ব্ল্যাক হোল সব কিছুকেই সাক করে নেবে। আনসারটা হচ্ছে নো। ফর এক্সাম্পল, আমি যদি আমাদের আর্থকে নিই, এই আর্থ অরিজিনাল আর্থ, ন্যাচারাল নর্মাল আর্থ, তার বাইরে এই মুনটা অরবিট করছে। আর্থ এবং মুনের মাঝখানে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করছে, যেটা নিউটনিয়ান মেকানিক্স আমাদের সাজেস্ট করে। আমরা জানি মাধ্যাকর্ষণ বলটা হচ্ছে F=g/m/r²। আর হচ্ছে দুটো অবজেক্টের ডিস্টেন্স। আর্থের মাস ক্যাপিটাল এম, মুনের মাস স্মল এম। এখন মুন তা সত্ত্বেও কেন ফল করছে না, ফল করে পড়ে যাচ্ছে না? ফল তো করছে, কন্টিনিউয়াসলি ফল করে, কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তিটার সঙ্গে সঙ্গে ব্যালেন্সড হয়ে যায় এই সেন্ট্রিপিটাল ফোর্স দ্বারা। ভি হচ্ছে মুনের স্পিড। তো ফল করলেও আবার দূরে সরে যায়। এইভাবে ওর এই সার্কুলার এই মোশনটা, এই অরবিটাল মোশনটা বজায় থাকে। এবার যদি আর্থ এরকমভাবে স্ফিয়ার না হয়ে, একটা স্ফিয়ারের একটা গোলা না হয়ে যদি একটা ব্ল্যাক হোল হয়, যে সমস্ত মাস একটা সিঙ্গুলারিটির মধ্যে আবদ্ধ হয়ে আছে, সেক্ষেত্রেও কিন্তু মুনের কিচ্ছু আসবে যাবে না, এই রিলেশনটা হোল্ড করবে এবং মুন এখন যেমন অরবিট করছে তখনও সেরকমই অরবিট করবে। এর কারণ হচ্ছে গসেস ল। গসেস ল আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছি। ইলেকট্রোম্যাগনেটিজম বা মাধ্যাকর্ষণের ক্ষেত্রেও কিন্তু গসেস ল কাজ করে। কোনো মাসের বাইরে যখন কিছু রয়েছে, আমি যদি এই মাসটার বাইরে থাকি, তাহলে আমার সঙ্গে এই স্ফেরিক্যাল মাসের যে অ্যাট্রাকশন, সেটা কিন্তু সেন্টার টু সেন্টার অ্যাট্রাকশন। এই মাস যদি এইভাবে ডিস্ট্রিবিউটেড থাকে বড় স্ফিয়ারে, বা এইভাবে ছোট স্ফিয়ারে ডিস্ট্রিবিউটেড থাকে, বা একটা ছোট পয়েন্টে আবদ্ধ হয়ে থাকে, আই ডোন্ট কেয়ার।
আমি যেহেতু বাইরে আছি, আমার কাছে সবসময় এই পুরো মাসটা সেন্টারে কনসেন্ট্রেটেড আছে এরকমভাবে অ্যাপিয়ার করবে। কাজেই আর্থের মাস কীরকম শেপে ডিস্ট্রিবিউটেড আছে মুনের তাতে কিচ্ছু আসে যায় না, এবং এই লটা সবসময়ই হোল্ড করবে। Now what happens if something rushes into Earth? For example, a meteor. A meteor with huge speed, it could crash here on Earth. Let's for this time being, let's forget the atmosphere of the Earth. The meteor would have been burnt out in the Earth's atmosphere. It could be there could be an explosion, but for the time being we are not considering those options. Now suppose a meteor is approaching towards Earth, and Earth is a black hole. So when it will approach, and it will continue to approach, the meteor will cross the Schwarzschild radius, and then the meteor will be crashed into the singularity of the black hole, and hence the black hole increases its mass. Now when a black hole engulfs some mass or energy, it increases its mass or energy. For example, when cosmic microwave background radiation, when it hits the black hole, it crosses the Schwarzschild radius, and it is crushed, it is get caught by this singularity, and thus the energy of this black hole increases. This is a way through which the black hole will increase its energy. It could engulf the energy or some radiation hitting into it, or any cosmological debris that could hit it, and that is absorbed by the black hole, and thus its energy or mass is increased. So when, suppose I am falling towards the black hole, I feel huge amount of gravity when I am near the Schwarzschild radius or at the Schwarzschild radius. But that's not the problem. Actually, we have calculated the value of the gravitational pull when Earth is a black hole on a 1 kg of mass, and that turns out to be 10 to the power 19 Newton, which is really huge. So that's not a problem actually. The problem is the huge tidal forces. And so the difference between the gravitational attraction and the Schwarzschild radius, suppose I am just 5 feet or maybe 10 feet above or 10 feet away from the Schwarzschild radius, what will happen? I'm falling my feet first. I'm falling in this way. My feet is towards the center. So the gravitational pull on my feet is strongly greater than the gravitational attraction on my head, and I'll be spaghettified, I'll be stretched. আমরা যদি কোনো ধূমকেতু বা কোনো অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টের পাস করার কথা ভাবি একটা ব্ল্যাক হোলের সামনে দিয়ে, তাহলে কি হতে পারে? মনে করি আর্থ একটা ব্ল্যাক হোল হয়ে গেছে, আর্থের অ্যাটমসফিয়ারটাকে এই সময়ের জন্য আমি নেগলেক্ট করছি, এবং একটা ধূমকেতু আর্থের দিকে খুব জোরে ধেয়ে আসছে। আর্থের অ্যাটমসফিয়ারটা এখন নেই বলেই আমরা ভেবে নিচ্ছি আর্থ একটা ব্ল্যাক হোল হয়ে আছে। যদি অ্যাটমসফিয়ার থাকে তাহলে তো ধূমকেতুটা পুড়ে ছাই হয়ে যাবে, এক্সপ্লোশন হবে, এটসেট্রা এটসেট্রা, কিন্তু এখন ধরে নিচ্ছি যে অ্যাটমসফিয়ারটা নেই। তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই ধূমকেতুটা এই সেন্টারের দিকে, সিঙ্গুলারিটির দিকে খুব হাই স্পিড নিয়ে অ্যাপ্রোচ করতে থাকবে, এবং যখনই সে Schwarzschild রেডিয়াসটাকে ক্রস করে দেবে তখনই এই সিঙ্গুলারিটিতে এসে ক্রাশড হয়ে যাবে, এবং তখন ব্ল্যাক হোলটা তার মাস ইনক্রিজ করে ফেলবে, কারণ এখান থেকে এই যে ধূমকেতুর মাসটা সেটা এখান থেকে আর বেরোতে পারলো না, এই ডাইমেনশনলেস পয়েন্টের মধ্যে এনগালফড হয়ে গেল। এইভাবে
যদি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা যে কোনো এনার্জির কথা ভাবি যেটা শর্টচাইল্ড রেডিয়াসকে পাস করে গেছে, বা যে কোনো অ্যাস্ট্রোনমিক্যাল বা কসমোলজিক্যাল ধ্বংসাবশেষ সেগুলো যদি এরকম শর্টচাইল্ড রেডিয়াসকে পাস করে যায় এবং হিট করে এখানে এসে, মানে অ্যাকচুয়ালি হিট করে এবং পাস করে যায় শর্টচাইল্ড রেডিয়াসকে, তাহলে যেটা হবে সেটাও ওই সিঙ্গুলারিটির দ্বারা অ্যাবজর্বড হয়ে যাবে। এবং এইভাবে ব্ল্যাক হোল তার মাস এবং এনার্জি, মাস বা এনার্জি, অ্যাকচুয়ালি ব্ল্যাক হোল তো একটা বলা যায় একটা এনার্জির এরিয়া বলা যায়, একটা এনার্জির ক্ষেত্র বলা যায়, একটা কার্ভড এরিয়া অফ এনার্জি এরকমভাবে বলা যেতে পারে। মাস তো নেই, মাস তো আর মাসের এক্সিস্টেন্স আর থাকে না অ্যাকচুয়ালি। এবং এইভাবে মনে করি আমি একটা ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যাচ্ছি, তাহলে আমি তো হিউজ অ্যাট্রাকশন ফিল করব যখন এই সমস্ত জায়গায় আসবো, এই শর্টচাইল্ড রেডিয়াসের আশেপাশে আসবো বা শর্টচাইল্ড রেডিয়াসের ওপরে আসবো। আমরা আর্থ যদি ব্ল্যাক হোল হয়ে যায় তাহলে সে 1 কেজি ভরের ওপরে 10⁻⁹ নিউটন মাধ্যাকর্ষণ বল প্রয়োগ করবে, এটা ক্যালকুলেট করেছি। তাহলে একটা ম্যাসিভ ব্ল্যাক হোলের ক্ষেত্রে এই ফোর্সটা কত হতে পারে। কিন্তু গ্র্যাভিটির থেকেও আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে কাজ করে, সেটা হচ্ছে টাইডাল ফোর্স। টাইডাল ফোর্স এখানে ভীষণ ভীষণ হাই হয়। একটা জলপ্রপাত যখন সৃষ্টি হয়, একটা নদী যখন বইতে বইতে এসে খাদের কিনারায় এসে পাহাড়ে পড়ে যায়, তখন ওই যে টাইডাল ফোর্সটা কাজ করে, ওই টাইডাল ফোর্সকে প্রতিহত করার ক্ষমতা কিন্তু কারণ নেই। ওখানে যদি কেউ নৌকা নিয়ে থাকে, সে যত ভালোই চালাতে জানুক না কেন, সে পড়ে যাবেই ওই জায়গাটায় যদি চলে আসে। এবার এই যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন যেটা আছে এবং এই যে শর্টচাইল্ড রেডিয়াস, তার যে ডিফারেন্সটা, মানে মনে করি যে এইখানে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন প্রচণ্ড বেশি এবং শর্টচাইল্ড রেডিয়াস থেকে মনে করি আমি 10 ফুট দূরে আছি। এবার আমি এইভাবে পড়ছি, আমার পায়ের ওপরে যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনটা প্রযুক্ত হবে তার থেকে মাথার ওপরে যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনটা প্রযুক্ত হবে, মাথার ওপরে প্রযুক্ত হওয়া বলটা সিগনিফিকেন্টলি লেস হয়। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে আমি স্ট্রেচড হয়ে যাব। মানে ময়দা মেখে তাকে যেমন স্ট্রেচ করা যেতে পারে, ওরকম স্ট্রেচ মতো হয়ে যাব এবং শর্টচাইল্ড রেডিয়াস পাস করতে করতে আমি টুকরো টুকরো হয়ে যাব। So I will be torn apart while passing through the Schwarzschild radius if that is not done before. Let us spend a few moments to discuss about space-time apart from this cosmological things. We know that there are 3 dimensions of space exist, x, y and z. One dimension of time exists. If we stand still in space, we are still moving through space-time because time does not stop. It keeps on increasing. So standing still in space-time does not mean that I'm not moving through space-time. And this 45-degree straight line, this represents v equal to c, that is the speed of light. Here for simplicity, I would like to consider only one space dimension. Now suppose I am traveling like this. So if I calculate the speed, it is speed divided by time. But we can see from this that this is a line parallel to x-axis, which means if I go like this, time does not change at all. Delta t is equal to 0, which means I'm traveling with a speed of infinity. My speed is infinite, which is again not possible. Special theory of relativity does not allow it. Again, if I travel like this, the angle is approaching 45 degree but still not 45 degree. What happens? Still I am covering a greater distance with a very less amount of time, which gives me this speed greater than the speed of light, which is again not possible. So I can't move in this region. For this region, the speed is less than c. So this is my accessible region. So if we consider this space-time diagram, I can't move like this, I can't move like this, I can move in a direction which is greater than 45 degree only. এবার আমরা কসমোলজি থেকে একটু দূরে সরে এসে স্পেস টাইম নিয়ে আলোচনা করব। আমরা জানি স্পেসের 3টে ডাইমেনশন, এক্স, ওয়াই আর জেড, আর একটা টাইমের ডাইমেনশন। এখানে আমি সিম্পলিসিটির জন্য শুধু এক্স ডাইমেনশনটাই নিচ্ছি। এই 1 ডাইমেনশনটা যদি নিই আর যদি আমি t
নিই, তাহলে আমি যদি আমার পজিশন যদি চেঞ্জ না করে, টাইমটা ইনক্রিজ করেই যাচ্ছে, অর্থাৎ স্পেস টাইম রিজিয়নে, স্পেস টাইমের মধ্যে আমি যদি ভাবি যে আমি দাঁড়িয়ে আছি, তার মানে আমি স্পেস টাইমে আদৌ মুভ করছি না। আমি কিন্তু মুভ করছি, কারণ টাইম কিন্তু থেমে থাকছে না। এই 45 ডিগ্রি স্ট্রেট লাইনটা লাইটের স্পিডকে বোঝায়, আমরা জানি। এবার আমি দেখি এই স্ট্রেট লাইনটা বরাবর আমি যদি ট্রাভেল করি, এই স্ট্রেট লাইন হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে এখানে আমার স্পেসটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে যাচ্ছে, বা স্পেস চেঞ্জ করছে তখন যখন টাইমের কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ আমি যদি স্পিড ক্যালকুলেট করি, চেঞ্জ অফ স্পেস বাই চেঞ্জ অফ টাইম, চেঞ্জ অফ টাইম তো হচ্ছে না, অর্থাৎ আমার স্পিডটা হবে ইনফিনিটি, সেটা পসিবল নয়। তার কারণ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আমাকে সেটা হতে দেবে না। এবার আমি যদি অ্যাঙ্গেলটা আর একটু ইনক্রিজ করে 45 ডিগ্রির দিকে নিতে যাই, তাহলে যতক্ষণ না 45 ডিগ্রি ক্রস করব ততক্ষণ কিন্তু আমার স্পিডটা স্পিড অফ লাইট, আলোর গতিবেগের থেকে বেশি থাকছে। কারণ এখানে দেখতেই পাচ্ছি বেশি স্পেস ট্রাভেল করছি, কম টাইম নিচ্ছি। অর্থাৎ আমার যে মুভমেন্ট সেটা খুব রেস্ট্রিক্টেড। আমি এই ভি ইকুয়াল টু সি, অর্থাৎ 45 ডিগ্রি লেসার যে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে কম অ্যাঙ্গেলওয়ালা যে রিজিয়নটা আছে, যে অঞ্চল আছে, সেখানে ট্রাভেল করতে পারি না। ট্রাভেল করতে গেলে স্পেস টাইমে আমাকে সবসময় 45 ডিগ্রির থেকে বেশি অ্যাঙ্গেল করে ট্রাভেল করতে হয়।